অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় 2.1 অর্থাৎ মুনাফার যেই অনুশীলনীর প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা একটু সলভ করব। আমি প্রথমেই বলে রাখবো যে সকল শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে আসলে এই মুনাফা অধ্যায়ের অঙ্ক এসে অনেকে যেটা করে যে অঙ্ক জাস্ট স্যার করিয়ে দিচ্ছেন, আমি ওইভাবে 10 বার প্র্যাকটিস করলাম, অঙ্কটা মুখস্থ হয়ে গেল, অঙ্কটা করলাম। কিন্তু আসলে এখানে অঙ্কটাকে আমাকে ভালো করে বুঝতে হবে, এর মধ্যে কিছু বেসিক বিষয় আছে। যদি আমরা এই বিষয়টাকে ভালো করে বুঝে নিতে পারি তাহলে এই অঙ্ক তুমি নিজে নিজেও পারবে। গণিতের একটা ভাষা আছে, ওই ভাষা দিয়ে জাস্ট আমি সুন্দর করে লিখবো, তাই না? কিন্তু তার আগে তো আমাকে ভালো করে অঙ্কের কি বলতে চাচ্ছে অঙ্কে সেটা আমাকে বুঝতে হবে। চলো দেখে নিই আমাদের প্রথম যে অঙ্কটি আছে অনুশীলনীর অর্থাৎ 2.1 সেটা কি আছে। বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তো এখন যদি বলছে যে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অনেক শিক্ষার্থী আছে অঙ্ক পড়ার সাথেই সম্পূর্ণ বিষয়টা মাথার উপর দিয়ে চলে যাবে। অঙ্কটা কিভাবে আমি আসলে কোন প্যাটার্নে আনবো, কিভাবে অঙ্কটা সলিউশন করব, এটা অনেকেই হয়তো শুরুতে বুঝতে পারবে না। তবে আমরা যদি অঙ্কটা এইভাবে করে শিখে নেই, অঙ্কের যে ঘটনাটা আছে, তাহলে আমার মনে হয় যে তোমাদের আসলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং এর ভাষাগুলো তোমাদের ব্যবহার করতে অনেক বেশি সহজ হবে। চলো ঘটনাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রেতা আছে দুইজন, তাই না? এক হচ্ছে পাইকারি বিক্রেতা আর একজন হচ্ছেন খুচরা বিক্রেতা। তো এই খুচরা বিক্রেতা যেই রেটে পণ্যটি সেল করলো সেই সেল প্রাইসটা আমাদের এখানে দেওয়া আছে 576 টাকা। চলো আমরা একটু ঘটনাটা দেখে আসি। একটা প্রোডাক্ট মনে করি, ধরো সেটা হচ্ছে সয়াবিন তেল, ঠিক আছে, 5 লিটারের সয়াবিন তেল ধরি, এখানে কিন্তু প্রোডাক্টের কোনো নাম দেওয়া নাই। এখন এই তেলটা প্রস্তুত করেছে কোনো একটা কোম্পানি এই তেলটা ম্যানুফ্যাকচারিং করেছে বা এটার প্রোডাকশন করেছে, ঠিক আছে। এখন কোম্পানির তেলটা প্রস্তুত করতে কি একটা কস্ট আছে, এই সমস্ত কস্ট, তার ডেলিভারি কস্ট, অনেক কিছু মিলিয়ে কোম্পানি একটা সেল প্রাইস রাখে, একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখে প্রোডাক্টের, এবং কোম্পানি কিছুটা লাভ করে। কোম্পানি সামান্যতম লাভ কিন্তু করে প্রোডাক্টের উপরে। এখন কোম্পানি যখন এই প্রোডাক্টটা সেল করে তখন কোম্পানির থেকে সরাসরি প্রোডাক্টটা নিয়ে থাকে হচ্ছে ডিলার বা পাইকারি বিক্রেতা। এই পাইকারি বিক্রেতা কোম্পানির থেকে প্রোডাক্ট নিচ্ছে। একটু ভালো করে খেয়াল করো, কোম্পানি যখন সরাসরি পাইকারি বিক্রেতাকে কিছু পণ্য দেয় তখন কি এর একটা কি আছে, এর একটা প্রোডাকশন কস্ট আছে না, প্রোডাকশন কস্ট আছে, আবার এর একটা বিক্রয় মূল্য আছে নাকি, এর একটা বিক্রয় মূল্য আছে, আর তার একটা নির্দিষ্ট পরিমাণ লাভ আছে। ভালো করে লিখে এটা, তার একটা নির্দিষ্ট পরিমাণ লাভ আছে কোম্পানির। একইভাবে আমরা যদি চিন্তা করি যে আমাদের পাইকারি বিক্রেতা যখন কোম্পানি থেকে প্রোডাক্টটা কেনে তখন কোম্পানির বিক্রয় মূল্য হয় আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে কারণ ওই রেটে যে রেটে বিক্রি করছে পাইকারি বিক্রেতা সে রেটে ক্রয় করছে, তাহলে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয় কোনটা? ক্রয় মূল্য হয় কোম্পানির বিক্রয় মূল্যটা। অঙ্ক দেখে মনে হচ্ছে যে আসলে এত বিষয়, এত ডিটেলস আলোচনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা এখান থেকে এত সুন্দর একটা আলোচনা করে অঙ্কটা সহজ করে নিয়ে আসবো যে শিক্ষার্থীর মূল বিষয়টা বুঝতে অনেক বেশি সহজ হবে। ওকে, তাহলে এই পাইকারি বিক্রেতা একটা পণ্য ক্রয় করে সেই পণ্যটা আবার বিক্রয় করছে এবং তার কিছুটা কি হয়েছে, লাভ হয়েছে। পাইকারি বিক্রেতা সেই প্রোডাক্টটা বিক্রয় করে লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%। সংখ্যায় কিন্তু বলে নাই যে কত টাকা লাভ হয়েছে, এটা কিন্তু বলে নাই, বলেছে বেচারার লাভ হয়েছে হচ্ছে 20%। তার ক্রয় মূল্য কত, তার বিক্রয় মূল্য কত, তার লাভ কত,
এটা কিন্তু সংখ্যাই বলে দেওয়া নাই, শুধু লাভের অঙ্কটা শুধু বলা আছে, তার সে 20% লাভ করেছে। এখন সে প্রোডাক্টটা বিক্রয় করে 20% লাভ করে এই প্রোডাক্টটা সেল করলো কার কাছে? খুচরা একজন বিক্রেতার কাছে সেল করলো। খুচরা বিক্রেতার কাছে এই প্রোডাক্টটা সেল করলো। তার যেটা বিক্রয় মূল্য সেটা হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কারণ খুচরা বিক্রেতা তার কাছ থেকে ক্রয় করেছে এবং পাইকারি বিক্রেতা কিছুটা লাভ করছে প্রোডাক্টে, তাই না? এর যে ক্রয় মূল্য, এটা ক্রয় করার পরে বিক্রয় করছে কত টাকায়? এই বিক্রয় মূল্যটা শুধু দেওয়া আছে 576 টাকা। 576 টাকা দেওয়া আছে। এই 576 টাকায় ক্রয় করছে কে জানেন? এটা আমার আপনার মতো সাধারণ একজন ক্রেতা, যে সরাসরি খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করলো। তার অর্থ হলো এর পরের স্টেপে সাধারণ একজন ক্রেতা ক্রয় করে থাকে। এখানে লাভ লস হয় না, সাধারণ ক্রেতা তার তো আর কোনো লাভ হয় না, সে শুধুমাত্র প্রোডাক্টের টাকাটা দেয়, যেটা তার এমআরপি আছে সেই এমআরপির মূল্য সে পরিশোধ করে প্রোডাক্টটা কিনে নিয়ে চলে যায়, এবং আমাদের খুচরা বিক্রেতার কিছুটা কি হয়? লাভ হয়। লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%। তো আমরা আসলে জানি না যে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, তারপরে হচ্ছে খুচরা বিক্রেতার কতটুকু লাভ হয়েছে, মানে কত টাকা লাভ হয়েছে, এটা কিন্তু আমরা সংখ্যায় জানি না, এটা শুধুমাত্র একটা পার্সেন্টেজ আমরা জানি যে এটা হচ্ছে তার 20% লাভ হয়েছে। ভালো করে খেয়াল করো, এই যে আমাদের খুচরা বিক্রেতা 576 টাকা বিক্রয় করে দিল, তার মধ্যে তার কিন্তু লাভের অংশটা রয়ে গেছে, সেটা কত? 20%। অর্থাৎ মনে করো যে একটা পণ্য তুমি কিনেছো হচ্ছে 100 টাকায় তুমি ক্রয় করেছ, এখন ওইটা তুমি সেল করতেছো কত টাকায়? 130 টাকায়। 130 টাকায়। এখন আমি তোমাকে বলছি যে তোমার 30 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 30 টাকা। তাহলে দেখো তো, তোমার যদি আমি ক্রয় মূল্য বলে নাও দেই, বলি যে তুমি একটা পণ্য 130 টাকায় বিক্রি করে তোমার 30 টাকা লাভ হলো, সংখ্যায় বলে দেই, তাহলে আমি সরাসরি জানি না যে আমার এই বিক্রয় মূল্যের মধ্যে আমার এই অংশটা কি আছে? লাভ আছে। এইটা যদি আমি এখন বিয়োগ করতে পারি, এটা যদি আমি এখন বাদ দিতে পারি, তবে আমি আমার ক্রয় মূল্য পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে 30 বিয়োগ করতে পারলে কি আমি জাস্ট এই 100 টাকাটা আমার ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমাদের এই ক্রয় মূল্য আমরা জানি না। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যের মধ্যে আমাদের লাভের অংশ থাকে এবং আমাদের ক্রয় মূল্য থাকে। তো এখন চলো আমরা এইখান থেকে জেনে নিব যে আসলে এখান থেকে চাচ্ছেটা কি। পুরো ফ্রেমটা আমার কাছে সাজানো আছে, আমি নিজের অংশটা একটু মুছে দেই, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করি কি বলতে চাচ্ছিল জানো? একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতার 20% লাভ হলো। এখন এই দ্রব্যটির খুচরা মূল্য দেওয়া আছে 576 টাকা। হ্যাঁ, সেই মূল্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। যদি তাই হয়ে থাকে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো, এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এইটা চাওয়া হয়েছে আমার কাছে, এই ক্রয় মূল্য চাওয়া হয়েছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এখন পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রি করছে এটা আমাকে জানতে হবে না? এটা জানো, এইটা কিন্তু আমার টাকাটা আছে কোথায়? টাকাটা আছে হচ্ছে এই যে 576 টাকা হচ্ছে আমার খুচরা বিক্রয় মূল্য। আমি এখনো জানি না কত টাকা আমার ক্রয় মূল্য। আমার খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পেছন থেকে দেখে আসার কোনো সুযোগ আছে কিনা? আমাদের এই ক্রয় মূল্য এখন নির্ণয় করার প্রয়োজন পড়ে গেল। কেন? আমি জানি না আমার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আর পাইকারি বিক্রেতা যেই টাকায় সে বিক্রি করছে, এর মধ্যে আবার তার কি আছে? 20% লাভ। তার 20% বাদ দিলেই তার ক্রয় মূল্যটা বের হয়ে আসবে। আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি যে আমাদের এইখানে যে 576 টাকা বিক্রয় মূল্য আছে, এই বিক্রয় মূল্যের মধ্যে আমাদের লাভ আছে কত? খুচরা বিক্রেতার 20%। এই লাভের অংশটা বাদ দিলে তার ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি। বিক্রয় মূল্যের মধ্যে থেকে লাভটা বাদ দিলেই তো আমার কি ক্রয় মূল্য চলে আসে। আর এনার ক্রয় মূল্যই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, যার মধ্যে আবার অন্তর্নিহিত আছে 20%
লাভ, এই বিক্রয় মূল্য থেকে 20% লাভটাকে বাদ দিলে আমরা আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। কত সহজ, কত সহজ। জাস্ট আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে আগে 20%টাকে বাদ করতে হবে, অথবা এই টাকার 20% কত হয়। চলেন আমরা একটু আমাদের গণিতের ভাষায় আমরা অঙ্কটা করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকেরই বই আছে, আমাদের এই যে উপরে আমরা অঙ্কটা তুলে দিয়েছি, আমরা যদি এখন এটা মুছেও দেই, তোমরা তোমাদের বই থেকে একটু দেখে নাও, তোমরা সরাসরি বইটা খুলে নাও, তাহলে তোমরা অনেক ইজিলি করতে পারবে, কারণ আমার তো একটু জায়গার প্রয়োজন হবে। ঠিক আছে, আমি জাস্ট মুছে দিলাম মূল অঙ্কটা, মূল অঙ্কটা মুছে দিলাম, উপরের হেডিংটা মুছে দিলাম। তোমরা দয়া করে তোমাদের মূল বইটা একটু বের করে নাও, বের করে তোমরা অঙ্কটা দেখে নাও এবং বোঝার চেষ্টা করো। খেয়াল করো, আমার এখন কাজ হলো, আমার দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি ওইখান থেকে আমার খুচরা বিক্রেতার যে 20% লাভ আছে সেই লাভটা আমি যদি একটু সাইড করতে পারি, তাহলে আমি সরাসরি পেয়ে যাব আমার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা যেই টাকায় পণ্যটা বিক্রয় করলো তার মধ্যে আবার তার অন্তর্নিহিত আছে হচ্ছে 20% লাভ। আর সেই 20% লাভ যদি আমরা সেখান থেকে বাদ করতে পারি, তবে আমরা পেয়ে যাব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এবং যেটা আমাদের আজকের প্রশ্নে চাওয়া হয়েছে। চলো আমরা প্রথমে খুচরা বিক্রেতার হিসাবটা করে নিই। খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে, আচ্ছা ওনার ক্ষেত্রে আমরা কি করছি, আমরা তো জানি না যে আমাদের খুচরা বিক্রেতা কত টাকায় পণ্যটা কিনছিল, সেটা তো আমরা জানি না। তো ধরে নেই অথবা মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। আমরা কিন্তু জানি না যে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, কিন্তু আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ওই যে আমার যে 20% লাভ, ওই লাভটা যদি আমি আমার বিক্রয় মূল্য থেকে বিয়োগ করতে পারি বা বাদ দিতে পারি, তবেই কি আমি আমার ক্রয় মূল্য পেয়ে যাব খুচরা বিক্রেতার। এখন 20% যে উনি লাভ করলো, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, ওনার 100 টাকা ছিল ওনার ক্রয়, তার সাথে উনি 20 টাকা লাভ করছে, ইজ ইকুয়াল টু 120 টাকা হলো, 120 টাকা হলো। এখন আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই তো? আসেন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। এই ক্যালকুলেশন সম্ভবত আপনারা জানেন। অতএব বিক্রয় মূল্য, যদি আমাদের ছিল কত, এটা অ্যামাউন্ট 576 টাকা, 576 টাকা, 76 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576/120 টাকা। আচ্ছা আমি এখানে একটু বলে নেই, আমাদের বিক্রয় মূল্য যখন 120 টাকা, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 120 থেকে 1 কি ছোট, আমরা জানি ছোট হলে কি হবে, ভাগ হবে, সমীকরণটা ভাগ সমীকরণ বা ভাগ রাশিতে যাবে, এ ভাগ সম্পর্কে যাবে। আচ্ছা তারপরে 1 এর থেকে 576 কি বড়, তাহলে 576 উক্ত রাশির সাথে গুণ হবে। অনেকে আবার এই ক্যালকুলেশন যদি না বুঝে থাকো, দয়া করে আমাকে কমেন্টসে জানাবা, আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এইখানে একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা করলেই আমরা কিন্তু 576-এর যে 20%টা আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি। 480 টাকা, 480 টাকা, 480 টাকা। আচ্ছা এই 480 টাকা কি বলেন তো? এই 480 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য?
খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো আমার জানা ছিল না। খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে 480 টাকায় প্রোডাক্ট কিনেছিল এবং সে 480 টাকায় প্রোডাক্টটা ক্রয় করে 576 টাকায় যখন বিক্রি করে তখন তার 20% লাভ হয়, 20% লাভ হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা এখানে যে 480 টাকা পাচ্ছি, এই 480 টাকাটা আসলে কার? আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এবং ওই 480 টাকাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা এই 480 টাকা বিক্রি করে সে আবার 20% লাভ করছে। কোন টাকার 20%? এই 480 টাকার 20% সে লাভ করছে। এবং ওই 20% এর মধ্যে তাহলে কি আমাদের পাইকারি বিক্রেতার লাভ লুকিয়ে আছে? কত পার্সেন্ট? 20%। এই 20% যদি আমরা এখান থেকে বাদ করতে পারি তবেই আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য খুঁজে বের করতে পারবো। তাহলে আমাদের এর পরের ধাপে কিন্তু একই নিয়মে এই 480 টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা, এখান থেকে তার লাভটাকে বাদ দিয়ে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। চলো করা যাক। তো আমরা লিখতে পারি যে অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা, আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান কি? সমান সমান হচ্ছে পাইকারি বিক্রেতার, ওকে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটা কত? 480 টাকা। 480 টাকা। চলো তাহলে আমরা এই অংশটা মুছে এখন আমরা পাইকারি বিক্রেতার হিসাব নিকাশটা করে ফেলি। ওকে, তো এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তার ক্রয় মূল্য আমাদের দরকার। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দরকার। অলরেডি আমরা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গিয়েছি। ওকে, তাহলে আমরা যেহেতু ক্রয় মূল্য জানি না, তাহলে আমরা লিখতে পারি মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা ধরে নিই। হ্যাঁ, এখন তার কি হলো বলেন তো? 20% লাভ হয়েছিল বিক্রি করে, তা 20% লাভে তার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা হচ্ছে তার ক্রয়, 20 টাকা তার লাভ হলো, সমান সমান 120 টাকা। একইভাবে আমরা লিখব যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা যদি হয়, অর্থাৎ এখানে আছে 120, এখানে হচ্ছে 1, অর্থাৎ 120 এর তুলনায় 1 ছোট, তাহলে আমার এখানে সমীকরণটা কি হবে? 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য, এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। যেই টাকাটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেই টাকাটাই হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, অর্থাৎ লাভ সহ, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/480 ডিভাইডেড বাই 120। ওকে, আমরা নিচের অংশটা মুছে ফেলি, এটা এখন আমাদের আর প্রয়োজন নেই। এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে সম্ভবত আসে হচ্ছে 400 টাকা। আমরা একটু ক্যালকুলেশন করে নেই। 400 টাকা আসে। তাহলে এটা হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য।
যেটা আমাদের প্রশ্নে উত্তরের জন্য চেয়েছিল। তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। কি ছিল বলো, আমরা আরেকবার একটু অঙ্কটা রিপিট করে আসি। আমাদের খুচরা বিক্রেতা 576 টাকায় একটা প্রোডাক্ট সেল করেছে। 576 টাকা একটা পণ্য সেল করে তার লাভ হয়েছে কত টাকা? 20%। 20%। তো এই 20% তার মধ্যে কি লাভ, অর্থাৎ এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার মুনাফা আসল। আসলে এটা কি তার মুনাফা আসল। মুনাফা আছে 20%, আবার আসলও আছে তার এর মধ্যে। তাহলে এখান থেকে যদি আমরা মুনাফা অংশটা বাদ দিতে পারি তাহলে আমাদের কি আসবে? আমাদের খুচরা বিক্রেতা যে টাকায় সে ক্রয় করছিল, আসল যেটা ছিল সেটা আমরা এখানে পাবো। তার অর্থ আমরা এই 20% বাদ দেওয়ার পরে আমরা পেলাম তার, সে কিনেছিল কত টাকায়? 480 টাকায়। এই 480 টাকায় সে কার কাছ থেকে কিনছিল? পাইকারি বিক্রেতার। পাইকারি বিক্রেতা বিক্রি করছিল আর আমাদের হচ্ছে খুচরা বিক্রেতা কিনেছিল। তাহলে এইটাই হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা যেই টাকায় বিক্রি করছে তার আবার সেখানে 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে। তো এখন বলছে এই যে ভদ্রলোক পাইকারি বিক্রেতা, তার ক্রয় মূল্যটা কত ছিল? তাহলে এটা হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার মুনাফা আসল, এর মধ্যে তার 20% কি আছে? লাভ আছে। এই লাভটা যদি আমরা বাদ দিতে পারি তবেই আমরা কি তার এটা পাবো, আসলটা বা ক্রয় মূল্য পাবো। তাহলে এইখান থেকে যখন আমরা 20% বাদ দিলাম, দেখলাম যে আমাদের অ্যান্সার আসলো 400 টাকা। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার কে ক্রয় মূল্য। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। অনেকেই দেখা যাচ্ছে যে গণিতের ভাষা বুঝতে না পারার কারণে তাদের কাছে অঙ্ক জটিল মনে হয়। তারা মনে করে যে আসলে অঙ্ক অনেক কঠিন। অঙ্ক কঠিন না, অঙ্ককে একটু বুঝে করার চেষ্টা করতে হবে। গণিত যে কথাটা বলে, গণিত যে ভাষায় কথা বলে, সেই ভাষাটা যখন তুমি বুঝতে পারবে তখনই কেবল গণিত তোমার কাছে সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বেসিক লার্নার্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে একটি তথ্য জানাতে চাই যে বেসিক লার্নার্স একাডেমি তোমাদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজি এই তিনটি বিষয়ের উপরে মাস্টার মাইন্ড একটি ব্যাচ শুরু করেছে, যেটা প্রতি সপ্তাহে শুক্রবার ব্যতীত 6 দিনই বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এই তিনটি বিষয় তোমাদেরকে শেখানো হবে। সুন্দর একটি রুটিন তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। যাই হোক, গণিত যদি এভাবে বুঝে বুঝে করতে হয়, আমাদের মাস্টার মাইন্ড ব্যাচের বিকল্প নেই। সুন্দর করে শিখতে চায় যারা গণিত, যারা চায় যে পরবর্তী শ্রেণীতে তাদের জন্য এই কথা না বলতে হয় যে আমি অঙ্ক পারি না, আমি অঙ্ক বুঝি না, আমার কাছে অঙ্ক কঠিন লাগে, আমি বিজ্ঞান একেবারেই বুঝি না, বিজ্ঞান মুখস্থ হয় না, এই কথাগুলো থেকে যদি বেরোতে চাও, আমার মনে হয় যে আমাদের মাস্টারমাইন্ড ব্যাচ তোমার জন্য। পাশাপাশি তোমার ভিতরে যদি কোনো কনফিউশন থেকে থাকে যে স্যার আপনাদের ব্যাচে ভর্তি হবো, আসলে আপনারা কেমন পড়ান, আমি একটু সরাসরি ফিজিক্যালি দেখতে চাই, তাহলে তোমার জন্য আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি যাচাই করতে পারবা। 7 দিন আমরা তোমাকে ফ্রি ক্লাস করার সুযোগ দিব। যশোরের যে কোনো শিক্ষার্থী আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে। খুব দ্রুতই আসলে তোমরা চলে আসো আমাদের ব্যাচে। আমরা চাই যে আমাদের যশোর জেলার কোনো শিক্ষার্থী গণিতে দুর্বলতা নিয়ে পরবর্তী শ্রেণীতে না উঠুক। আর আমাদের কার্যক্রমটা 8ম শ্রেণী ভিত্তিক, খুব ভালোভাবে আমরা আসলে স্ট্রংলি এখানে কাজ করি। কারণ ক্লাস 6 ক্লাস 7 আমাদের ব্যাচ আছে। তো দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে ক্লাস 6-7 অনেক শিক্ষার্থী কিন্তু দুর্বলতা নিয়ে আসে। 8 এমনই একটা জায়গা যে এর পরের লেভেলটা একটু কি আমাদের কিন্তু হায়ার লেভেল। তার অর্থ হচ্ছে এখানে আমাদের বিভাগ সিলেক্ট করার সুযোগ আছে, যে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ অথবা ব্যবসায়ী বিভাগ, তাই না? তো আমার 8ম শ্রেণীটা পার হয়ে ওখানে যাওয়া লাগবে। যদি আমি 8ম শ্রেণীতে আমার যে সকল দুর্বলতা সমূহ আছে এগুলোকে কাটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমার 9ম শ্রেণী বা 10ম শ্রেণীতে সমস্যা হবে না। আমার এই কঠিন বিষয়গুলো আর কঠিন থাকবে না, বরং তখন আমি আরো ইজিলি বুঝতে পারবো। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদেরকে তথ্যটা তো জানিয়ে রাখলাম। তোমরা অবশ্যই চেষ্টা করো, যদি তোমাদের আসলে সমস্যা হয়ে থাকে তোমরা দ্রুত এনরোল হওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।